যাওয়ার সময় বলল, যাই রে ভাই। আমি বললাম, যা। মেজর জেনারেল রাও ফরমান আলীর নোটবুক থেকে একটি পাতা। আম্মা কান্নাকাটি করছিলেন, ছুটোছুটি করছিলেন, আম্মা একটি গামছা এনে দিলেন। এই সময় দুটি ঘটনা সারা ঢাকা শহরে আতঙ্ক সৃষ্টি করেছিল। এই ভিত্তিটাকে আমি একসময় মনে করতাম যেটা একটা ব্যাধি, এখনো মনে করি কারণ ব্যাধি। হি ইজ ওয়ান অফ দি পায়োনিয়ার আর্কিটেক্ট অফ বদর বাহিনী। আমি গেটটা খুলি, হঠাৎ দেখি যে ভাই নিজেই দেখছিলেন যে নিচে কি হচ্ছে। এমনি একটি চিঠি দিয়ে সাবধান করা হয়েছিল সাংবাদ। আসলে আমরা তাকে বলতাম ফেরু মেম্বার। যারা ইসলামকে ভালোবাসে শুধুমাত্র তারাই পাকিস্তানকে ভালোবাসে। বদর বাহিনী ছিল একটা তুলনামূলকভাবে ছোট বাহিনী। নির্দিষ্ট কাজ ছিল বুদ্ধিজীবীদের হত্যা করা, এবং এই বাহিনীর সদস্যরা এসেছিল তখনকার ইসলামী ছাত্র সংঘ থেকে। এই সংঘই পরবর্তীতে ইসলামী ছাত্র শিবির হয়েছে। তার ভেতর থেকেই আবার আমরা দেখি যে জামাত ইসলামীর লোকেরা এসছে, এবং ওই যে আগের নেতা যারা আল বদর বাহিনীর সাথে জড়িত ছিল, পরবর্তীতে তাদেরকে দেখা গেছে জামাত ইসলামীর নেতা হিসেবে। কাজেই একটা ধারাবাহিকতা ছিল, এবং এই বাহিনীর একটা আদর্শগত ভিত্তি ছিল। এই ভিত্তিটাকে আমি একসময় মনে করতাম যেটা একটা ব্যাধি, এখনো মনে করি একটা ব্যাধি। সেই ব্যাধি হলো প্রতিক্রিয়াশীলতা, এক কথায়। এবং এরা যে রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চেয়েছি সেই রাষ্ট্রের বিরোধী ছিল। 1971 সালের 7 নভেম্বর জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ সারা দেশব্যাপী বদর দিবস ঘোষণা করে এবং ঢাকায় ওই দিন বায়তুল মোকাররম থেকে মিছিল বের করে বদর বাহিনীর সাথে জামাত ইসলামী ও ছাত্র সংঘের সম্পৃক্ততা সুস্পষ্ট করে। এই মিছিলে নেতৃত্ব দেন ছাত্র সংঘের পূর্ব পাকিস্তান সভাপতি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। যুদ্ধাপরাধ শব্দটা আসলে মুজাহিদের নাম অবশ্যই আসবে, কারণ হি ইজ ওয়ান অফ দি পায়োনিয়ার আর্কিটেক্ট অফ বদর বাহিনী, এবং তাদের ওয়ার্কিং এরিয়ার একটা অন্যতম ওয়ার্কিং ছিল আমার ফকিরেরপুল এলাকার রাজাকারদের যে ক্যাম্পটা, যেটা ফিরোজ মেম্বারের দ্বারা পরিচালিত হতো। আসলে আমরা তাকে বলতাম ফেরু মেম্বার। তো ওনার বাসাটা আমাদের বাসা থেকে এই 100 গজের মতো হবে, ওইটা আর একটা গলি। এটা একটা রাজাকার ক্যাম্প এবং প্রশিক্ষণ ক্যাম্প ছিল, কিন্তু ইট ওয়াজ সাইমালটেনিয়াসলি কনভার্সন ক্যাম্প অলসো। এখান থেকে মানে যারা বেশি যোগ্য, যারা বেশি কমিটেড টু পাকিস্তান কজ, তাদেরকে বাছাই করে এটা মানে বদর বাহিনীতে শিফট করানোর একটা কনভার্সন ক্যাম্পও বলতে পারেন। মোজাহিদ সাহেব ওই বাসায় আসতেন, এবং ইট ইজ এভিডেন্ট দ্যাট হি ইউজ টু কাম টু দ্যাট হাউস, অ্যান্ড ওখান থেকে উনি একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া চালু করতেন বদর বাহিনীর জন্য। এবং আমরা যখন ওই বাড়িটা দখল নিলাম, মুক্তিযোদ্ধা ক্যাম্প করলাম, ওটা মানে 16 ডিসেম্বর পর ওইটা রাজাকার ক্যাম্প থেকে এটা মুক্তিযোদ্ধা ক্যাম্পে শিফট করলো। এবং ওখানে যে কাগজপত্রগুলো আমরা পেলাম এবং যে সব ডকুমেন্ট পেলাম, তাই দেখলে একটা ভয়াবহ, ইট ওয়াজ মানে মাস্টার প্ল্যান, এবং মানে রীতিমতো একটা ব্লু প্রিন্ট আর কি, যে কীভাবে মানুষ হত্যা করা যায়, কিভাবে লুট করা যায়, কিভাবে মানুষের উপর নির্যাতন করা যায়। 14 নভেম্বর মতিউর রহমান নিজামীর লেখা একটি প্রবন্ধ দৈনিক সংগ্রাম পত্রিকায় প্রকাশিত হয়, যাতে উল্লেখিত হয় ওই দিন আর বেশি দূরে নয় যখন আলবদর বাহিনীর তরুণ যুবকরা আমাদের সশস্ত্র বাহিনীর পাশাপাশি দাঁড়িয়ে হিন্দু বাহিনীকে পরাস্ত করে হিন্দুস্তানের অস্তিত্বকে খতম করে সারা বিশ্বে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করবে। এই বদর বাহিনী গঠনের পিছনে পাকিস্তান সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, অতি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবং রাও ফরমান আলী নিজে এই বদর বাহিনীর একজন অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন, এবং তিনি অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, ট্রান্সপোর্ট দিয়ে, অস্ত্র দিয়ে সর্বতভাবে সেই বদর বাহিনীকে সাহায্য করেছে। যেমনি একই সাথে তাদেরকে সাহায্য করেছে জেনারেল জামশিদ, যিনি কিনা পাকিস্তান ওই সময় পূর্ব পাকিস্তানের সিভিল আর্ম ফোর্সের প্রধান ছিল, এবং সেই সময় তাদেরকে সিভিল আর্ম ফোর্সের অন্য সদস্য মিলিশিয়া দিয়ে, আল মুজাহিদ দিয়ে তাদেরকে বিভিন্ন অপকর্মে সহায়তা করেছে, এবং পুরো যুদ্ধের 9 মাসে তারা একসঙ্গে কাজ করেছে, একটি একক ইউনিট হিসেবে কাজ করেছে।
নভেম্বর মাসের মাঝামাঝি এই বাহিনী বুদ্ধিজীবী হত্যার ব্লুপ্রিন্ট তৈরি করে। যদিও এই কাজ অনেক পূর্বেই শুরু হয় এবং এর সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় 23শে সেপ্টেম্বরের নিজামের বক্তব্যে, যেখানে তিনি রাজনৈতিক বুদ্ধিজীবীদের হত্যার প্রচ্ছন্ন ইঙ্গিত দেন। তিনি বলেন, যারা ইসলামকে ভালোবাসে শুধুমাত্র তারাই পাকিস্তানকে ভালোবাসে। এবারের উদ্ঘাটিত এই সত্যটি যাতে আমাদের রাজনৈতিক বুদ্ধিজীবীরা ভুলে যেতে না পারে, সেজন্যে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। যে রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চেয়েছি সেই রাষ্ট্রের বিরোধী ছিল। রাষ্ট্রের যে মূলনীতি, যে যার ওপরে আমরা দাঁড়িয়ে আছি, সেই মূলনীতির মধ্যে ছিল ভাষাভিত্তিক জাতীয়তাবাদ, সেখানে ছিল ধর্মনিরপেক্ষতা, সেখানে ছিল গণতন্ত্র, সেখানে ছিল সমাজতন্ত্রের স্বপ্ন। এইগুলো কোনোটাই তারা গ্রহণ করেনি এবং ওই আদর্শের ওপরই তারা আক্রমণ করেছে। যে মানুষগুলোকে বেছে বেছে তারা হত্যা করেছে তারা ছিলেন ওই আদর্শে বিশ্বাসী। 23শে নভেম্বর পাকিস্তান সরকার জরুরি অবস্থা জারি করলেও এই বাহিনী তাদের কিলিং মিশনে নেমে পড়ে। এরা 15ই ডিসেম্বর পর্যন্ত বুদ্ধিজীবীদের ঘর থেকে তুলে নিয়ে প্রথমে পাশবিক অত্যাচার ও পরে হত্যা করে এবং এই পুরো অপারেশনের সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকার জন্য চৌধুরী মঈনুদ্দিন, আশরাফুজ্জামান খান, আব্দুল খালেক ও ইমরানের নামে সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। এই সময় দুটি ঘটনা সারা ঢাকা শহরে আতঙ্ক সৃষ্টি করেছিল। প্রথমত, একটি জিপে জনসভা করা এবং স্বাধীনতাকামী মানুষকে হুমকি দেয়া। অপরটি ছিল একটি চিঠি যা বেশ কয়েকজন বুদ্ধিজীবীকে দেয়া হয় যাতে তাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলা হয়। এমনি একটি চিঠি দিয়ে সাবধান করা হয়েছিল সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে। পরে 10 ডিসেম্বর রাত 3টায় তাঁর বাড়িওয়ালাকে গান পয়েন্টে ধরে তার বাসায় করাঘাত করা হয়। আর দরজাটা খুলতেই দেখলাম যে 4-5টি রাইফেলের নল ঢুকে গেল এবং তরুণ বয়সী 7-8 জন এক ঝটকায় ঢুকে পড়লো ঘরের ভেতরে এবং চিৎকার করে উঠলো হ্যান্ডস আপ বলে। সিরাজউদ্দিন হোসেন যে ঘরে শুয়েছিলেন সেই ঘর অবধি ওরা গান পয়েন্টে আমাদেরকে নিয়ে যেতেই তো চিৎকার করে উঠলো হ্যান্ডস আপ। একটি গামছা চাইলো তারা চোখ বাঁধার জন্যই বোধ করি। আম্মা কান্নাকাটি করছিলেন, ছুটোছুটি করছিলেন। আম্মা একটি গামছা এনে দিলেন। কিছুক্ষণ পর একটি গাড়ির শব্দ পেলাম, বুঝতে পারলাম যে ওই গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হলো। মিরপুর বা রায়ের বাজারের বধ্যভূমিতে লাশ খুঁজে পাওয়া যায়নি সিরাজউদ্দিন হোসেনের। লাশ খুঁজে পাওয়া যায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মুনীর চৌধুরী। এটি মেজর জেনারেল রাও ফরমান আলীর নোটবুক থেকে একটি পাতা। এই পাতায় মোট 20 জন বুদ্ধিজীবীর নাম লেখা ছিল, যার মধ্যে 11 জনই 14ই ডিসেম্বরের মধ্যেই অপহৃত ও নিহত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনীর চৌধুরী তাদের একজন। আমি গেটটা খুলি, হঠাৎ দেখি যে ভাই নিজেই দেখছিলেন যে নিচে কি হচ্ছে। ওনাকে বাইরে নিয়ে আসার পরে এরা খুব সমীহর সাথেই মনে হলো যেন স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার ইত্যাদি, এবং বলল যে আপনাকে আমাদের সাথে একটু ধানমন্ডি থানায় যেতে হবে। তো বড় ভাই একটু 2 কদম পিছে হেঁটে বলল যে তোমাদের কথা তো আমি যেতে পারি না। এই সময় একটা ছেলে ঘুরে এসে ধরে বন্দুকটা ওনার পিঠে ধরলেন, ধরে বললেন যে স্যার চলুন। একটা আয়রন গেট, হাফ গেট খোলা থাকে সর্বদাই, ওটা দিয়ে উনি চলে যাচ্ছেন। সে দৃশ্য আমার আজও মনে আছে। যাওয়ার সময় বলল যাই রে ভাই, আমি বললাম যা। এই তো আজও গেল, কাজও গেল। 36 বছর ধরে চলে গেল। 36টা বছর তার দেহ পাওয়া যায়নি। সে কোথায় আছে, কি আছে? আমি এক লেখায় লিখেছিলাম, ডিয়ার ব্রাদার, রেস্ট ইন পিস।